হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। রায়-মার্টিন প্রশ্নবিদ্যা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়-মার্টিনের ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার সলিউশন করছি। তো মডেল কোশ্চেন পেপার 9 পর্যন্ত কমপ্লিট হয়েছে। মডেল কোশ্চেন পেপার 10 শুরু করছে, 10-এর একের দাগ থেকে। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে এবং টোটাল 25টা মডেল কোশ্চেন পেপারে ম্যাথামেটিক্সের টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আমরা সলভ করব। আজকে আমরা শুরু করছি একের দাগের থেকে। মডেল কোশ্চেন পেপার 10 একের দাগের একেরটা কি বলেছে? এটা বলেছে সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ, যে অপশন কয়েকটা দিয়ে আছে, সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে প্রতি বছরের সুদ সমান হয়। হ্যাঁ, সরল সুদের ক্ষেত্রে বলছে দ্বিতীয় বছরের সুদ ইজ ইকুয়াল টু তৃতীয় বছরের সুদের অসমান, ফার্স্ট অপশন। চতুর্থ বছরের সুদের অসমান। আচ্ছা, এই প্রত্যেকটা সমান হতো, সমান হলে আমরা সত্য বলতে পারতাম। যে কোনো বছরের সুদের অসমান, এটাও সত্য হতো। প্রথম বছরের সুদের সমান, এই অপশনটা সত্য হবে, কারণ প্রত্যেকটা বছরের সুদ সমানই হয় সরল সুদের ক্ষেত্রে। এটা অপশন হবে অপশন ডি। অপশন ডি বলেছে সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদটা প্রথম বছরের সুদের সমান। দ্বিতীয় বছরের প্রত্যেকটা বছরের সুদ সমান হয়, ঠিক আছে। প্রথম বছরের সুদের সমান। দুই একটা দেখো, বলছে y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x। আচ্ছা, জেড মাইনাস এক্স 1/y, এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি। এ দেখো এখানে y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x। তাহলে y মাইনাস জেড আমরা যদি k1 ভেদ ধ্রুবক নিই, k1/x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে k1 এর মান কত? k1 ইজ ইকুয়াল টু x ইন্টু y মাইনাস জেড, এটা হয়ে যাচ্ছে xy মাইনাস xz। আবার z মাইনাস এক্স বলা আছে, z মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y, এটা বলা আছে z মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y। তাহলে এখানে একইভাবে হয়ে যাবে z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2/y। তাহলে এই যে k2 এর মানটা একইভাবে গুণ করলে এটা হয়ে যাচ্ছে yz মাইনাস xy। আচ্ছা, আর x মাইনাস y প্রপোর্শনাল 1/z বলা আছে। দেখো x মাইনাস y প্রপোর্শনাল 1/z বলা আছে। তাহলে আমরা যদি এখানে একইভাবে ভেদ ধ্রুবক x মাইনাস y, এটা ইজ ইকুয়াল টু k3/z, তাহলে k3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? xz মাইনাস yz, ঠিক আছে। তাহলে k1 প্লাস k2 প্লাস k3 এর মান কত হচ্ছে? দেখো k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু প্রথমটা xy মাইনাস xz, তারপরে প্লাস yz মাইনাস xy, তারপরে হয়ে যাচ্ছে প্লাস xz মাইনাস yz। আচ্ছা, মাইনাস yz প্লাস yz কেটে গেল, মাইনাস xz প্লাস xz কেটে গেল, xy কেটে গেল। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0 হয়ে যাচ্ছে। দেখো প্রসেসটা, এই অঙ্কটা তোমাদের বইয়েও আছে। হ্যাঁ, এটা অপশন এ 0 হচ্ছে, অপশন এ অ্যান্সার। তাহলে অপশন এ 0। তিনের দাগেরটা, তিনের দাগের কি বলছে দেখো। তিনের দাগে বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি হলে জ্যায়ের দৈর্ঘ্য কত? এই যে একটা বৃত্ত, এই বৃত্ত, এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাস। এবার বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং কেন্দ্র থেকে একটা জ্যা আছে যার দূরত্ব 3 সেমি। এই জ্যাটা, তাই তো, সেটাই বলা আছে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 3 সেমি। এইটা 3, এটা মনে করো 3 সেমি। এইটাও তার মানে ব্যাসার্ধ, তাহলে এই অর্ধেক অর্ধেক ব্যাসার্ধ, এটা মনে করো এ বি ও সি ডি ই। তাহলে এই যে ওই যদি 3 সেমি হয় আর ওডি যদি 5 সেমি হয়, তাহলে এই যে ও ই ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। ও ইডি সমকোণী ত্রিভুজ, ও ইডি সমকোণী ত্রিভুজ, এইটা যার সমকোণ। তাহলে এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। তাহলে এই যে ও স্কয়ার প্লাস এই যে ইডি স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার হয়ে যায়। তাহলে ওই হয়ে যাচ্ছে 3 স্কয়ার প্লাস ইডি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ওডি 5 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে দেখবে ইডি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার 25, আর এটা যদি একবারে আনি 9 হয়ে যাচ্ছে, তাহলে 16 রুট করলে 4 হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইডিটা 4 হয়ে যাচ্ছে, এদিকটা 4 এদিকটা 4, 4 4 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 8 সেমি। অপশন ডি তে আছে 8 সেমি। অপশন ডি 8 সেমি। আচ্ছা, চারেরটা
4 বলছে 25 মিটার দূরে অবস্থিত কোন স্তম্ভের উন্নতি কোণ 45 ডিগ্রি। 25 মিটার দূরে অবস্থিত, এটা একটা স্তম্ভ, ধরো একটা স্তম্ভ, এর থেকে 25 মিটার দূরে এইটা, তাহলে এইটা 45 ডিগ্রি মনে করো, এইটা 25 মিটার দূরে অবস্থিত, এটা এবি স্তম্ভ আর সি এইটা, তাহলে 25 মিটার দূরে অবস্থিত স্তম্ভের উন্নতি কোণ 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে স্তম্ভটির উচ্চতা কত? তাহলে স্তম্ভ যদি নিই, এটা যদি কোণটা ধরো থিটা কোণ আছে এখানে, আমরা এই ত্রিভুজ থেকে এই যে ট্যান থিটা যদি নিয়ে নিই, ট্যান থিটা বা ট্যান 45 ডিগ্রি কত হয়ে যাবে? এবি বাই বিসি। ট্যান 45 মান 1 ইজ ইকুয়াল টু এবি বাই বিসির মান হচ্ছে 25, তাহলে এবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25, তাই তো? এবিটা 25 হয়ে যাচ্ছে 25, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে এবি বলছে যে স্তম্ভটির উচ্চতা, স্তম্ভের উচ্চতা এবি, এবি হয়ে যাচ্ছে 25 মিটার, তাই তো? 25 মিটার হয়ে যাচ্ছে। লম্বভূমি ট্যান 45 মান যেহেতু 1, তাহলে এই দূরত্ব সমান হয়, ঠিক আছে, ট্যান 45 ডিগ্রি হলে। আচ্ছা, স্তম্ভের উচ্চতা এবং দূরত্ব এটা সমান হয় সর্বদা, তাহলে অপশন এ 25 মিটার, অপশন এ 25 মিটার। আচ্ছা, 5, 6 দুটো কোশ্চেন। 5এরটা কি বলেছে? একটি গোলকের অন্তর্লিখিত পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত, এটা কোষে দেখতে হবে ভালো করে। একটি গোলকের অন্তর্লিখিত এবং পরিলিখিত ঘনকের অনুপাত, আয়তনের অনুপাত। এইটা একটা গোলক মনে করো, এই যে অন্তর্লিখিত, এটা কেন্দ্র, এটা একটা অন্তর্লিখিত ঘনক মনে করো, এটা অন্তর্লিখিত। আমরা মনে করছি এই গোলকের ব্যাসটা 2r, তাহলে ব্যাসার্ধ r, ব্যাস 2r হলে ব্যাসার্ধ, তাহলে অন্তর্লিখিত এইটা, তাহলে এইটা ব্যাস 2r, তাহলে ব্যাস যদি 2r হয়, এইটা একটা ব্যাস হচ্ছে, এইটা ব্যাস, এটা ব্যাস হচ্ছে, এইটা ব্যাস হলে এইটাই যে অন্তর্লিখিত, এই যে গোলকের ভেতরে যে ঘনকটা আছে, ভেতরে ঘনকের ভেতরে যে ঘনকটা আছে, এইটা 2rটা হয়ে যাচ্ছে কর্ণ, তাহলে এর ভেতরে ঘনকের বাহু কত? বাহু, এটা যদি 2rটা কর্ণ হয়, তাহলে 2r/√3, এটা হচ্ছে ভেতরের ঘনকের বাহু, 2r/√3। আর বাইরের যেটা ঘনক, এইটা হচ্ছে বাইরের ঘনক পরিলিখিত, এটা বাইরের ঘনক। তাহলে এটা বাইরের ঘনকটা কি হবে? এই যে এইটা হচ্ছে এই যে 2r, এটা ব্যাস, এটা ব্যাস, তো 2rটা ব্যাস, এইটাই হচ্ছে পরিলিখিতের বাহু, তাহলে এইটা পরিলিখিতের বাহু হয়ে যাচ্ছে 2r, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। আর এর বাহু হয়ে গেছে 2r/√3, আর এর বাহু হয়ে গেছে 2r। এবার কোনটা আগে কোনটা পরে দেওয়া আছে? অন্তর্লিখিতটা আগে, তাহলে এদের আয়তনের অনুপাত এই যে 2r/√3 তার হোল কিউব ইজ 2r হোল কিউব, এটা হয়ে যাচ্ছে 4r², না 8r³ 8r³/3√3 is to 8r³, 8r³ তুলে দেওয়া হলে 1/3√3 is to 1 is equal to 1:3√3, 1:3√3 আসছে, ঠিক আছে? এটা আসছে অপশন সি, এরটা আছে অপশন সি 1:3√3, 1:3√3। 6এরটা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, ঠিক আছে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার এ যদি হয়, এটা হয়ে যাচ্ছে 1 + 2 + ... +10/10, এইটা, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে, এর মান কত হয়ে যাচ্ছে? এর মান হয়ে যাচ্ছে এখানে এই যে 10, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে এই যে গড়, তো এর মানটা কত হয়? n × n + 1/2, 10 × 10 + 1/2, এইটা ইজ ইকুয়াল টু 10 × 11/2, এইটা উল্টে গিয়ে 1/10 হয়ে যাবে, 10 10 কেটে গেল, হয়ে যাচ্ছে 11/2 এর মান। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ হয়ে যাচ্ছে, এর মান এটা। এবার এর মধ্যমা কত? এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে জোড় সংখ্যক পদ হলে মাঝের পদ দুটো থাকে, সেই দুটো পদের সমষ্টি/2 হয়ে যায়, সমষ্টি/2 হয়ে যায় মধ্যমা। তাহলে এখানে জোড় সংখ্যক পদ আছে, এদিকে 4টে পদ, এইদিকে 4টে পদ, এই মাঝের পদ এই দুটো, তাহলে মধ্যমাটাকে এখানে প্রকাশ করা হয়েছে কি দিয়ে? ছোট হাতের m দিয়ে। তাহলে মধ্যমা m ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 + 6/2 ইজ ইকুয়াল টু 11/2, তাহলে a এর ভ্যালু আর m এর ভ্যালু সমান হয়ে যাচ্ছে, a এর ভ্যালু m এর ভ্যালু সমান হচ্ছে, কি সম্পর্ক দেওয়া আছে? a > m, অপশন ডি এরটা, a ইজ ইকুয়াল টু m, অপশন ডি a ইজ ইকুয়াল টু m, এটা সঠিক হচ্ছে।
আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ 2 এর দাগের। শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে এক একটা 2 এর দাগের এক একটা কি বলেছে? বলেছে একটি মোবাইলের বর্তমান মূল্য 3000 টাকা, 1 বছর আগে দাম ছিল 5000 টাকা। প্রতি বছর মূল্য হ্রাসের হার, আমরা প্রতি বছর মূল্য হ্রাসের হার 8% ধরে নিচ্ছি। প্রতি বছর, এবার দাম ছিল 3000 টাকা, দাম ছিল 5000 টাকা, তাহলে সমহারে হ্রাসের সূত্র অ্যাপ্লাই করছি। সমহারে হ্রাসের পার্সেন্টেজ যদি আর হয় 1 মাইনাস আর বাই 100, ঠিক আছে, 1 মাইনাস আর বাই 100 হয়ে যাচ্ছে। এটা কি চেয়েছে? হ্রাসের হার প্রতি বছর, মোবাইলের বর্তমান মূল্য 3000 টাকা, 1 বছর আগে দাম ছিল, 1 বছর আগে, মাত্র 1 বছর আগে দাম ছিল 5000 টাকা, তাই তো, বর্তমান মূল্য 3000 টাকা। তাহলে এটা সমহারে হ্রাসের সূত্র ফেললেও হবে, বা এমনি সুদের সূত্র প্রয়োগ করলে হবে। প্রতি বছর মূল হ্রাসের হার 1 বছর আগে, জাস্ট যেহেতু 1 বছর আগে এইটা কিছু পাওয়ারে কিছু হচ্ছে না, তার মানে 1 বছর আগে এইটা হয়ে যাচ্ছে কমে 3000, তাই তো। তাহলে 1 মাইনাস আর বাই 100 বা পিআরটি অ্যাপ্লাই করলেও হবে, যে এটা একই রকম। এটা হয়ে যাচ্ছে 3000 বাই 5000, 3 শূন্য কেটে দিই, তাহলে 1 মাইনাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 3 বাই 5, বা মাইনাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 3 বাই 5 মাইনাস 1, বা মাইনাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 5 এলসিএম 3 মাইনাস 5, বা আর বাই 100 ইজ ইকুয়াল টু এটা মাইনাস 2 বাই 5, মাইনাস মাইনাস কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 2 বাই 5 ইন্টু 100, 5 20 20, তাহলে আর ইজ ইকুয়াল টু 40। তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 40%। সুদের হার এক একটা, প্রতি বছর মূল্য হ্রাসের হার 40%, শূন্যস্থানে লিখবে 40%, প্রতি বছর মূল্য হ্রাসের হার 40%, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরেরটা √3 এবং √27 করণীয় দুটি ড্যাশ। √3 আর √27, √3 আর √27 কি বলেছে দেখি। √3 না, √13 আর √27 মানে 27 ইজ ইকুয়াল টু √3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3√3 হয়ে যাচ্ছে। 3√3, এইটা 13 কিন্তু এটা √3, তাহলে এরা সদৃশ নয়, একই রকম। যদি এইটাও √3 হতো, শুধু √3 বা 2√3 বা এটা 4√3 এরকম কিছু হতো, বা এটা 13 দিয়ে হতো 3√13 বা 2√13, মানে রুটের ভেতরে মানটা যদি একই রকম হতো, বাইরের মানগুলো ভিন্ন ভিন্ন হতো, তখন আমরা সদৃশ বলতাম। তাহলে এক্ষেত্রে কি হবে? অসদৃশ করণী, অসদৃশ করণী। করণী দুটি অসদৃশ করণী। নেক্সট, এবার দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও কেন্দ্রবিন্দু, এই যে দুটো বৃত্ত স্পর্শ করছে, এটা এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এইটা সংক্রান্ত তোমাদের একটা উপপাদ্য আছে, যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দুটি এবং বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দু এবং স্পর্শবিন্দুটি সমরেখ হবে, একই রেখায় অবস্থিত হবে। এখানে তার স্টেটমেন্টটাই জিজ্ঞাসা করেছে যে স্পর্শবিন্দু আর কেন্দ্রবিন্দু এরা সমরেখ হয়, একই রেখায় অবস্থিত হয়। এখানে কি বলেছে? বৃত্ত দুটি স্পর্শ করলে স্পর্শবিন্দু ও কেন্দ্রবিন্দু ড্যাশ হবে, সমরেখ হবে। এটা হয়ে যাচ্ছে সমরেখ হবে। চারের কি বলেছে? একটি শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা বলা আছে। একটা শঙ্কু, এই যে একটা শঙ্কু হয়, এটা একটা শঙ্কু, ঠিক আছে। শঙ্কুর ভূমির অর্ধ পরিসীমা বলা আছে। অর্ধ পরিসীমা হচ্ছে পি, এটা বলা আছে। আমরা এর ব্যাসার্ধ যদি আর হয়, তির্যক উচ্চতা এল হয় এবং উচ্চতা এইচ হলে শঙ্কুর কি চেয়েছে এখানে? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যায় পাই আর এল, তাই তো, পাই আর এল। এবার এইটা পি বলা আছে, কি বলা আছে? পি বলা আছে অর্ধ পরিসীমা, তার মানে পি হচ্ছে অর্ধ পরিসীমা, 2 পাই আর হচ্ছে এর পরিসীমা, তাহলে 2 পাই আর হচ্ছে অর্ধ পরিসীমা, পাই আর ইজ ইকুয়াল টু পি হয়ে যাচ্ছে। 2 পাই আর কে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা, তাহলে পাই আর হয়ে যাচ্ছে, 2 কেটে গিয়ে পাই আর। তাহলে এখানে এবং তির্যক উচ্চতা এল বলে দিয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর এল হয় ইজ ইকুয়াল টু, তাহলে এই পাই আর এর জায়গায় পি এল হয়ে যাচ্ছে শূন্যস্থানে। পি এল এত বর্গ একক হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ একক, তাহলে পি এল বর্গ একক, পি এল শূন্যস্থানে। 5 একটা
PL বর্গ একক শূন্যস্থানে। আচ্ছা x1 x2 প্লাস ডট 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 xn এর গড় x বার হলে x1 ax1 প্লাস b ax1 x2 প্লাস b ax3 প্লাস b ডট 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 axn প্লাস b এর গড় হবে ড্যাশ। আচ্ছা, তার মানে এদের গড় x বার, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এটা x বারের মান, তাই তো? এটা x বারের মান। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই যে ax1 প্লাস b প্লাস ax2 প্লাস b প্লাস ডট 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 প্লাস axn প্লাস b বাই xn, এইটা এদের গড়টা চাইছে যে axn, তার মানে এদের গড়ের মান হচ্ছে এইটা ax1 প্লাস b ax2 প্লাস b, এইটা। তাহলে ax1 হয়ে যাচ্ছে এই যে ax1 a কমন নিলে প্রত্যেকটা x1 x2 থেকে এই যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn হয়ে গেল। আর কটা n? দুটো n, তাহলে এইখানে এই দুই পর্যন্ত দুটো n, তাহলে এখানে n তম পদ পর্যন্ত আছে, nটা b, এই পর্যন্ত দুটো b, তাহলে এখানে nb, nটা b হচ্ছে nb ইজ ইকুয়াল টু এইটা বাই n। তাহলে এইটার মান কত? x1 প্লাস x2 প্লাস xn এর মান a n x বার প্লাস bn বাই n। তাহলে এখানে n কমন নেওয়া হলে ax বার প্লাস b বাই n, n কেটে গেল, হয়ে যাচ্ছে ax বার প্লাস b, এইটা হয়ে যাচ্ছে ax বার প্লাস b। ঠিক আছে, পাঁচেরটা বলছে এর গড় হবে ড্যাশ, এর গড় হয়ে যাচ্ছে ax বার প্লাস b, শূন্যস্থানে ax বার প্লাস b, এইটা আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 2 এর দাগের হয়ে গেল, 3 এর দাগের। তিনের দাগের 1 থেকে শুরু করছে, সত্য মিথ্যা। প্রথমটা কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ ও আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক। চক্রবৃদ্ধি সুদ আর আসলের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আমরা জানি চক্রবৃদ্ধি সুদ বাড়লে তো আসল বাড়ে, সুদ বাড়বে মানে আসল বাড়লে সুদ বাড়বেই, তাহলে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক কোনোভাবেই নয়। যেটা ব্যস্ত সম্পর্ক বলা আছে, ব্যস্ত মানে আসল বাড়লে সুদ কমবে, এটা কোনো ক্ষেত্রেই হয় না, সরল বা চক্রবৃদ্ধি কোনো ক্ষেত্রেই হয় না। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক বলা আছে, প্রথমটাই মিথ্যা হয়ে গেল, এটা মিথ্যা, আসল বাড়লে সুদ বাড়বে। 2 এরটা px স্কয়ার প্লাস 6 মাইনাস 5x সমীকরণের একটি বীজ অপরটি অনন্য হলে p ইজ ইকুয়াল টু 1। তাহলে সমীকরণটা দেওয়া আছে px স্কয়ার প্লাস 6 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। px স্কয়ার প্লাস 6 মাইনাস 5x ইজ ইকুয়াল টু সমীকরণে একটি বীজ অপরটির অনন্য হলে, তাহলে সমীকরণটা সাজিয়ে নিলে px স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে একটি বীজ মনে করছে আলফা, অনন্য হলে অন্যটা 1 বাই আলফা, মানে আলফার অনন্যকে 1 বাই আলফা। তাহলে কি হয়ে যায়? বীজের যোগফলের কন্ডিশনটা আমরা নেবো না, ঠিক আছে? পি এর মান যেহেতু পি যোগফলের মানটা মাইনাস বি বাই এ, সেটা লাগছে না, এখানে গুণফলের মানটা নিচ্ছে। গুণফলের মানটা নিলে বীজের গুণফলের মানটা হয়ে যায় সি বাই এ, তার মানে হয়ে যাচ্ছে সি বাই এ, মানে 6 বাই পি, এইটা কেটে গিয়ে তাহলে 1 ইজ ইকুয়াল টু 6 বাই পি, তাহলে পি ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। পি এর মান 6 বের হচ্ছে এখান থেকে, কিন্তু বলা আছে পি ইজ ইকুয়াল টু 1, তাই মিথ্যা, পি এর মান 6 হলে সত্য। 3 বলছে প্রদত্ত চিত্রে দুটি তির্যক সাধারণ স্পর্শক ও একটি সরল সাধারণ স্পর্শক আছে। চিত্রটা অঙ্কন করছি, যেটা দেওয়া আছে, কোনটা কি স্পর্শক বুঝতে সুবিধা হবে। এইরকম একটা চিত্র আছে, এটা ছোট বৃত্ত, এটা স্পর্শ করে একটু বড় বৃত্ত, এইরকম, ঠিক আছে? আচ্ছা, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক। আচ্ছা, পি কিউ, এটা হয়ে যাচ্ছে পি, এটা কিউ, আর এই একটা স্পর্শক আছে। আচ্ছা, কি বলা আছে? দুটি তির্যক একটি সরল। তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে? যে স্পর্শকের দুপাশে দুটো বৃত্ত থাকে সেটা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এই স্পর্শকের দুপাশে দুটো বৃত্ত আছে, এইটা তির্যক,
আর যে স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত সেটা সরল সাধারণ স্পর্শক। এইটাও সরল, এটাও সরল, তাহলে এখানে দুটো সরল একটা তির্যক আছে, ঠিক আছে। কিন্তু কি বলা আছে এখানে, এখানে বলা আছে যে দুটো এই স্পর্শকে দুটো সরল একটা তির্যক, কিন্তু বলা আছে দুটো তির্যক একটা সরল, উল্টোটা বলা আছে, তাই এটা মিথ্যা। চারে বলা আছে tan 90 মাইনাস থিটার অন্য cot থিটা। tan 90 মাইনাস থিটা, তাহলে tan 90 মাইনাস থিটার অন্য এই যে tan 90 মাইনাস থিটা, তাহলে এর অনন্যক হয়ে যাচ্ছে 1 হয়ে যাবে 1/tan 90 মাইনাস থিটা, তাহলে 1/tan 90 মাইনাস থিটা হয়ে যাচ্ছে 1/cot থিটা, 1/cot মানে tan থিটা, তাহলে tan 90 মাইনাস থিটার অনন্যক হয়ে যাচ্ছে tan থিটা। হ্যাঁ, তাহলে এখানে কি বলা আছে, কিন্তু এটা বলা আছে cot থিটা বলা আছে, তাই এটাও মিথ্যা। পরপর চারটাই মিথ্যা হয়ে গেল। পাঁচের বলা আছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি, তার একটি কোণের দৈর্ঘ্য √3a সেমি। আচ্ছা, একটি ঘনকের, আচ্ছা ঘনকের বাহু বলা আছে তার কর্ণ √3, হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা, তাহলে সত্য। ঘনকের বাহু a সেমি হলে তার কর্ণ তো √3 হয়, তাহলে এটা সত্য। ছয়ের হয়ে যাচ্ছে n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। n যদি যুগ্ম সংখ্যা হয়ে যায় তার গড় হয়ে যাচ্ছে, যেমন 10টা হয়ে গেলে 5 নম্বর এবং 6 নম্বর, তাহলে n/2 তম এবং n/2 তম প্লাস 1 তারপরেরটা, ঠিক আছে। এইটা এদের পদের, যেমন আমরা 10 একটু আগে ছিল 1 থেকে 10 প্রত্যেকটা সংখ্যার মধ্যমা 5 নম্বর এবং 6 নম্বর, তাহলে 10/2 মানে 5 নম্বর, 10/2 প্লাস 1 6 নম্বর। কিন্তু দেয়া আছে n/2 - 1, তাহলে চতুর্থ আর পঞ্চম, এটা হয় না কখনো, তাহলে প্লাস হয় এখানে, তাহলে যেহেতু মাইনাস দেয়া আছে তাই এটা মিথ্যা। শুধুমাত্র একটা সত্য, বাকি সব মিথ্যা হয়েছে। আচ্ছা, এবার 4 দাগে শুরু করব। 1 নম্বরের যে করা ছিল হয়ে গেছে, এবার 2 নম্বরের গুলো। 4 দাগের 1টা, বার্ষিক সরল সুদের হার 10% হলে কত বছরের সুদ আসলের 3/4 অংশ হবে। তাহলে সুদটা আসলের 3/4 অংশ, আমরা আসল ধরে নিচ্ছি, তাহলে ধরি আসল x টাকা বা p টাকা, ধরি আসল সমান x টাকা, অতএব সুদ = 4/3 x টাকা, তাহলে সুদ হয়ে যাচ্ছে 4/3 x টাকা। তাহলে এখানে সুদের হার বলা আছে 10%, সুদের হার = 10%। সময়টা চেয়েছে, ধরি সময় = t বছর, তাহলে এইখানে একটা সুদ দেয়া আছে, আবার আমরা এই x টাকার 10% হারে t বছর যদি সুদ ক্যালকুলেশন করে বের করি এবং দুটো সুদকে সমান করে দিই, তাহলে আমাদের সময় চলে আসবে। অতএব x টাকার 10% সুদের হারে, বার্ষিক সুদের হারে 10% সুদের হারে t বছরের সুদ, t বছরের সুদ কত, t বছরের সুদ = PRT/100 x × 10 × t/100, এত টাকা। এইটা কেটে গেল, = xt/10, এত টাকা হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমাদের সুদ বেরিয়েছে, আর এটা সুদ দেয়া আছে, অতএব শর্তানুসারে এই দুটো সমান হবে। শর্তানুসারে হয়ে যাচ্ছে এখানে এই যে xt/10 = 4x/3, তাহলে x কেটে দিচ্ছি আমরা, বা t/10 = 4/3, বা t = 4/3 × 10, বা t = 40/3, বা t = 3 × 3 = 39, 13 × 15 = 1/3, বা t = হ্যাঁ, অতএব তাহলে t = এত বছর হয়ে যাচ্ছে। অতএব কি বলেছে, কত বছরের সুদ, তাহলে 10% হারে, তাহলে নির্ণয় সময় লিখে দিই। অতএব নির্ণয় সময় 13 × 15 = 1/3 বছর, সমান
13 বছর, আর এটাকে মাসে ঘোরালে 1/3 × 12 এত মাস, এটা 4 সমান 13 বছর 4 মাস হয়ে যাচ্ছে নির্ণয় সময়। নির্ণয় সময় 13 বছর 4 মাস। ঠিক আছে, নির্ণয় সময় 13 বছর 4 মাস। আচ্ছা, এবার 2 একটা 4 দাগের এক একটা বুঝতে পারলে নিশ্চয়ই, 4 দাগের 2 একটা। দুই হয়ে যাচ্ছে প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা, প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পাচ্ছে এবং n বছর পর জনসংখ্যা p, তাই তো? n বছর পর জনসংখ্যা এখানে বলে দিয়েছে একটা নির্দিষ্ট সময় আগে ছিল, তাহলে n বছর পূর্বে মানে সেই সময় জনসংখ্যা কত ছিল। আমরা ধরে নিচ্ছি n বছর পূর্বে মানে সেই সময়ে, ধরি n বছর পূর্বে জনসংখ্যা সমান x, তাই তো? এটা হচ্ছে জনসংখ্যা বাড়ছে, তাই তো? বাড়া বা কমা, তাহলে আমরা এখানে প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি, আচ্ছা বৃদ্ধি হচ্ছে, তাহলে এটা সমহার বৃদ্ধির সূত্র প্রয়োগ করে দিই। তাহলে যে এটা n বছর পূর্বে, তাহলে x জনের জনসংখ্যা, তাহলে জনসংখ্যা x, তাহলে x জনের 10% হারে n বছরের জনসংখ্যা, হ্যাঁ, তাহলে 10% হারে বৃদ্ধি হলো, অতএব n বছর পর 10% হারে n বছর পর জনসংখ্যা হবে। এটা বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার = 10%। অতএব n বছর পর জনসংখ্যা কত হবে? অতএব n বছর পর জনসংখ্যা, n বছর পর জনসংখ্যা সেটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে n বছর পূর্বে, n বছর পর জনসংখ্যা হচ্ছে x × 1 + r/100, তারপরে কত হবে? তারপরে n, তাই তো? তারপরে হয়ে যাবে n, এইটা কেটে গেল, = x × 1 + 1 + 10, তারপরে n, = x × 10 লসাগু, 10 × 10 + 1, তারপরে n, = x × 11/10, তারপরে n। ঠিক আছে, এবার শর্তানুসারে, অতএব শর্তানুসারে তাহলে n বছর পর জনসংখ্যা কত বলছে? p, তাহলে শর্তানুসারে x × 11/10, তারপরে n = p হয়ে যাচ্ছে, বা x এটা x = p বাই এটা 11/10, তারপরে n। তাহলে বা এখানে কি হয়ে যাচ্ছে? x তাহলে p এখানে আছে, তাহলে এইটা অটোমেটিক্যালি উল্টে গেলে তো 10/11 হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি উল্টে গেলে 10/11, তারপরে n হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেতরের মানটা উল্টে যাচ্ছে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত হচ্ছে? p n বছর পূর্বে জনসংখ্যা p × 10/11, তারপরে n, তাই তো? n বছর পূর্বে জনসংখ্যা, n বছর পূর্বে জনসংখ্যা, অতএব স্টেটমেন্ট লিখবে, অতএব n বছর পূর্বে জনসংখ্যা p × 10/11, তারপরে n। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা হবে এইটা। ঠিক আছে, তাহলে n বছর পূর্বে এইটা হলে সেটা 10% হারে বৃদ্ধি পেয়ে x হবে। ঠিক আছে, মানে x এর মান যেটা মানে আলটিমেট p হয়ে যাবে। n বছর পূর্বে x ছিল, x এর মান বেরিয়েছে, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা এইটা হলে 10% হারে বৃদ্ধি পেয়ে n বছর পর বৃদ্ধি পেয়ে p হয়ে যাবে। আচ্ছা, 4 থেকে 3 একটা। তিনের কি বলেছে? বলা আছে x + 1/x = a এবং x² + px = r। দুটো সমীকরণ দেওয়া আছে, x + 1/x = a, বা x লসাগু x² + 1 = a, বা x² + 1 = ax, বা x² = ax - 1। এবং দেওয়া আছে যেটা এটা 1, এবং আরেকটা কি বলা আছে? x² + px = r, x² + px = r, বা x² এখান থেকে হয়ে যাচ্ছে r - px। এটা দুটো থেকেই আমরা
এক্স স্কোয়ারের মানটা বের করে নিয়েছি, দুটো থেকে এক্স স্কোয়ার মানটা বের করে নিয়েছি। এবার দুটোকে যদি সমান করে দিই, 1 সমান 2 করে পাই, মানে এক্স স্কোয়ারের ভ্যালুটা পাচ্ছি, যেটা ডান দিকের ভ্যালু, বা 1 ও 2 থেকে পাই। 1 ও 2 থেকে কি পাচ্ছি, দুটো এক্স স্কোয়ারের ভ্যালু, তাহলে ইকুয়াল করে দিতে পারবো। ঠিক আছে, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাচ্ছি কি, এইটা হয়ে যাচ্ছে ax মাইনাস 1 ইজ ইকুয়াল টু r মাইনাস px, বা ax মাইনাসটা প্লাস px ইজ ইকুয়াল টু r প্লাস 1। এক্স গুলো আগে থেকে করলাম, অন্য মানগুলো আগে থেকে করলাম। ঠিক আছে, তাহলে এক্স কমন নিলে এটা a প্লাস p ইজ ইকুয়াল টু r প্লাস 1, বা x ইজ ইকুয়াল টু r প্লাস 1 বাই a প্লাস p। তাহলে 1 বাই x কত হবে, উল্টে গেলে a প্লাস p বাই r প্লাস 1। ঠিক আছে, এবার কিসের মান চেয়েছে, মান চেয়েছে 1 প্লাস r বাই p প্লাস ia, অতএব 1 প্লাস r বাই p প্লাস a প্লাস p প্লাস a বাই 1 প্লাস r, 1 প্লাস r বাই p প্লাস a প্লাস p প্লাস a বাই 1 প্লাস r। এইটার মান কত, এটার মান x, তাহলে এইটার মান 1 বাই x, এই যে এটা 1 বাই x, এটার মান a হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা লিখে দেবে যে 1 প্লাস a, অতএব 1 প্লাস r p প্লাস a প্লাস p প্লাস a বাই 1 প্লাস r, এত এর মান a। ঠিক আছে, হলো 3-এরটা। এবার 4-এরটা, হরের সরলতম মান নির্ণয় করতে বলেছে, যেটা নির্ণয় করা হবে। এই অঙ্কটা হয়ে গেল। এই টাইপের অঙ্ক কিন্তু খুব কম আছে। 3-এরটা ভালো অঙ্ক ছিল। 4-এরটা দেখো, হরের কর নিরসন করে সরলতম মান নির্ণয় করতে বলেছে। হরের কর নিরসন দেওয়া আছে 12 বাই রুট ওভার অফ 15 মাইনাস 3, এইটা দেওয়া আছে। তাহলে হরের কর নিরসন করতে বলেছে। হরের কর নিরসন করলে আমরা কি করি, ইজ ইকুয়াল টু, এইটাতে এটা 12 আছে, মানে রুট যেটা দেওয়া আছে তার সাইনটা চেঞ্জ হয় রুট আকারে। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা আছে রুট 15 মাইনাস রুট 3, আর এইটা মাইনাস রুট 15 মাইনাস 3, আর এটা মাইনাস রুট 15 মাইনাস 3। রুটের আগে সাইনটা চেঞ্জ করলাম, সেই সাইন দিয়ে গুণ করেছি। ইজ ইকুয়াল টু, এটা 12, এই মাইনাসটা ভেতর থেকে যদি কমন নিই, তাহলে মাইনাস 12 ইন্টু রুট 15 প্লাস 3। তাহলে a প্লাস বি, এই যে রুট 3 আছে, রুট 3টাকে যদি আমরা a ভাবি, রুট 3টাকে a ভাবলে তাহলে a প্লাস বি, a মাইনাস বি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে এই যে রুট ওভার অফ 15 তার স্কোয়ার, না এর আগে মাইনাস সাইন আছে, তাহলে a প্লাস বি, a মাইনাস বি সূত্র প্রয়োগ করলে এর আগে মাইনাস সাইন আছে, তাই তো। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 3 না রুট 3, এটা 3 আছে শুধুমাত্র, এটা রুট নয়। মাইনাস 3টাকে এ ভাবছি আমরা, হ্যাঁ। এটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, সেই ঘুরিয়ে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে। মাইনাস 3 প্লাস রুট 15 আর মাইনাস 3 মাইনাস রুট 15। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মাইনাস 12 ইন্টু রুট 15 প্লাস 3, আর এটা a মাইনাস 3 তার স্কোয়ার, a মাইনাস রুট ওভার অফ 15 তার স্কোয়ার, ইজ ইকুয়াল টু মাইনাস 12 ইন্টু রুট 15 প্লাস 3। তাহলে এটা মাইনাস 3 স্কোয়ার 9 মাইনাস রুট 15 স্কোয়ার 15 ইজ ইকুয়াল টু মাইনাস 12 ইন্টু রুট 15 প্লাস 3, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 6 হয়ে যাচ্ছে। এইটা কেটে গেল, এইটা কেটে 2 হয়ে গেল, তাহলে 2 ইন্টু রুট 15 প্লাস 3, এইটা মান আসছে। তাহলে সর্বতম মান হচ্ছে 2 প্লাস, সর্বতম মান যেটা হয়ে যাচ্ছে 2 ইন্টু রুট 3 প্লাস 3, সর্বতম মান হয়ে যাচ্ছে 2 ইন্টু রুট 3 প্লাস 3। এটা গুণ করে দিলেও হবে, যে এখানে সর্বতম মান 2 রুট 15 প্লাস 6, অতএব সর্বতম মান 2 ইন্টু রুট 15 প্লাস 3। ঠিক আছে, আচ্ছা 4-5-এরটা, এখানে কর নিরসনের সময় সবসময় রুটের আগে যেটা থাকে, রুট আকারে যেটা থাকে তার সাইনটা চেঞ্জ হয়।
5-এর হয়ে যাচ্ছে ও কেন্দ্রবৃত্তের একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে জায়ের দূরত্ব কত? ও কেন্দ্র থেকে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং এবি জায়ের দূরত্ব 8 সেমি। এটা এবি জায়, ও কেন্দ্রবৃত্ত, এটা এবি, ব্যাসার্ধ 5 সেমি, এবিসি, এটা ইএফ। এটা যোগ করছি আমরা। ও কেন্দ্রবৃত্তে ব্যাসার্ধ 5 সেমি এবং এবি জায়ের দূরত্ব, এবি জায়ের দূরত্ব কত বলেছে? এবি জায়ের দূরত্ব, এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, দূরত্ব না। এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, ঠিক আছে। আচ্ছা, অতএব এখানে কি আজ হলো, কি কি পাওয়া গেল? এখানে হয়ে যাচ্ছে ও কেন্দ্রবৃত্তে ও এ সমান ও ই সমান ও এফ সমান 5 সেমি, তাই তো? এগুলো সব 5 সেমি করে হয়ে গেল। ও এ, ও ই, ও এফ 5 সেমি। আচ্ছা, আর এখানে ও সি কত? ও সি সমান দৈর্ঘ্য এবি জায়ের দৈর্ঘ্য। আচ্ছা, এবি জায়ের দৈর্ঘ্য বলা আছে, এবি সমান 8 সেমি। তাহলে ও বিন্দু থেকে ও কমা এ যোগ করলাম, যোগ করার ফলে এটা ও এ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ও এ নয়, এটা এ বি, ও এ নয়, এটা এ বি। আচ্ছা, এটা এখানে আগে বলে দিলেই ভালো হতো। ও কমা এ যোগ করলাম, তবে ও এটা পাওয়া গেল। আচ্ছা, এবার যেটা আসছে যে ও বিন্দু থেকে এ বি এর ওপর, ও বিন্দু থেকে এবি জায়ের ওপর, এবি জায়ের উপর ওসি লম্ব অঙ্কন করলাম, ওসি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে তাহলে ওসি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে এটা এসিটা নির্ণয় করলেই, এসিটা নির্ণয় করলে যেটা পাবো তাকে 2 দিয়ে গুণ করলে এবি জায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। জায়ের দৈর্ঘ্য চেয়েছে, এবি জায়ের দূরত্ব চেয়েছে। এবি জায়ের দৈর্ঘ্য 8 সেমি, এবি সমান 8 সেমি। আচ্ছা, লম্বগুণ করলাম ওসি। তাহলে এখানে লম্বগুণ করার ফলে এবি জায়ের দৈর্ঘ্য বলেছে, তাহলে এসি সমান বিসি সমান 8/2 সেমি সমান 4 সেমি। ঠিক আছে, এটা 4 সেমি হয়ে গেল। এইটা হয়ে যাচ্ছে 4 আর এটা হচ্ছে ওএ ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে এবি জায়ের দৈর্ঘ্য চেয়েছে, তাই তো? এবি জায়ের দূরত্ব হিসাব করি। হ্যাঁ, না, এইটা 4 এসি সমান বিসি, এইটা 4, এইটা 4, এইটা নির্ণয় করতে হবে। তাহলে এটা লম্ব অঙ্কন করা হয়েছে। অতএব ত্রিভুজ ও এ সি থেকে পাই, ও এ সি থেকে পাচ্ছে কি পাচ্ছে যে ওএস ওবি, এটা এসি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কোয়ার। তাহলে আমাদের এসি স্কোয়ারটা নির্ণয় করতে হবে, ওসি হয়ে যাচ্ছে, এসি স্কোয়ারটাই জানি আমরা, এসি স্কোয়ারটাই জানি, দূরত্বটা নির্ণয় করতে বলেছে, এবি জায়ের দূরত্ব। এটা এসি হয়ে যাচ্ছে 4 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ হয়ে যাচ্ছে 5 স্কোয়ার, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 25, 4টার দিকে হলে 16, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। অতএব ওসি ইজ ইকুয়াল টু +-3, অতএব ওসি সমান 3 হয়ে যাচ্ছে। তাহলে স্টেটমেন্টটা লিখবে, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 3 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 3 সেমি। ঠিক আছে, স্টেটমেন্ট হবে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব 3 সেমি, এটা উল্লেখ করবে। 6 দেখো, 6 অঙ্কে যাচ্ছে। 6 একটা চিত্র আছে এবং বিইডির মান চেয়েছে। এইটা হচ্ছে একটা বৃত্ত,
এটা বৃত্তের কেন্দ্র, তাই তো? বৃত্তের কেন্দ্র, এখান থেকে এই কেন্দ্র দিয়ে একটা সরলরেখা, এই ব্যাসটা বর্ধিত হয়ে আছে, ঠিক আছে? ব্যাসটা বর্ধিত হয়ে আছে, আর সিডি গিয়ে ইতে ঠেকেছে। এই যে সিডি গিয়ে মনে করো ইতে ঠেকেছে, এটা ই, এখানে সি, এখানে ডি, সিডি গিয়ে ইতে ঠেকেছে। আচ্ছা, এটা এ বি ও, এটা এ, এটা ও, এটা বি, ঠিক আছে? এ ও বি। আচ্ছা, এই দুটো যোগ করব, এই দুটো যোগ করা আছে, আর এই দুটো যোগ করা আছে, ঠিক আছে? এগুলো যোগ করা আছে। আর 50 140, এটা হয়ে যাচ্ছে 50, আর এটা হয়ে যাচ্ছে 140, এইটা। ও কেন্দ্রীয় চিত্রে, ও বৃত্তের কেন্দ্রে বিইডি নির্ণয় করো। ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রবৃত্তে এখানে হয়ে আছে ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, তাই তো? ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস। এবার এবি যেহেতু ব্যাস, ই বিন্দু পর্যন্ত বর্ধিত, ই বিন্দু পর্যন্ত বর্ধিত হয়ে আছে। ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ই বিন্দু পর্যন্ত বর্ধিত। আচ্ছা, এখানে প্রদত্ত চিত্র অনুযায়ী, প্রদত্ত চিত্রে কোণ সিএও সমান 50 ডিগ্রি, আর কোণ এওডি সমান 140 ডিগ্রি। এই বৃত্তের পুরোটা তো সার্কেল, তাহলে প্রবৃদ্ধ এওবি কত হবে? প্রবৃদ্ধ এওবি কত হয়ে যাবে এখানে? প্রবৃদ্ধ এওবি হয়ে যাবে, পুরোটা যেহেতু 360 মাইনাস 140 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 220 ডিগ্রি। তাহলে এই যে এ বি 220 ডিগ্রি, তো এই এবিডি বৃত্তচাপের সাপেক্ষে, এবিডি বৃত্তচাপের সাপেক্ষে এই বৃত্তচাপের সাপেক্ষে কোণ এসিডি বৃত্তস্থ কোণ এবং কোণ এবং প্রবৃদ্ধ এওডি প্রবৃদ্ধ এওডি কেন্দ্রস্থ কোণ। অতএব 2 ইন্টু বৃত্তস্থ কোণ, 2 AOB, 2ACD is equal to প্রবৃদ্ধ AOD, তাই তো? প্রবৃদ্ধ AOD। তাহলে হয়ে যাচ্ছে অতএব 2ACD কত? 2ACD হয়ে যাচ্ছে প্রবৃদ্ধ AOD হয়ে যাচ্ছে এখানে প্রবৃদ্ধ AOD 220 ডিগ্রি। অতএব ACD is equal to 220 ডিগ্রি বাই 2, তাহলে কোণ ACD is equal to 110 ডিগ্রি। এইটা হয়ে যাচ্ছে ACD 110। এবার এই যে ACE টা একটা সম্পূর্ণ ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ACE থেকে পাই কি পাচ্ছে এখান থেকে? কোণ AEC, এই যে এই কোণটা যা হবে, এই কোণটা কতটা হবে? তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে দুটো কোণ জানি 50 আর 110। 180 থেকে বিয়োগ করলেই 180 মাইনাস একটা 50 আর একটা 110, তাহলে হয়ে যাচ্ছে 180 মাইনাস 160, 20 ডিগ্রি, তাই তো? তাহলে কোণ বিইডি, এই যেটাই এইসি সেটাই বিইডি। অতএব কোণ বিইডি এর মান, কোণ বিইডি এর মান 20 ডিগ্রি, বিইডি এর মান 20 ডিগ্রি, ঠিক আছে? 6-এরটা হলো 7-এরটা। দেখে নাও, এটা সহজ অঙ্ক, এটা বইয়েরই অঙ্ক দেওয়া আছে। 7-এর বলছে যে দুটি সদৃশকোণী ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 12 সেমি ও 16 সেমি, তাদের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত। আচ্ছা, অনুরূপ বাহুদ্বয়ের সদৃশকোণী ত্রিভুজ দেখতে একই রকম, তাহলে অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত তাদের পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হবে সদৃশকোণী ত্রিভুজের, কারণ পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হবে বাহুদ্বয়ের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত। দুটি সদৃশকোণী ত্রিভুজের, যেহেতু সদৃশকোণী, কারণ বাহুগুলি সমানুপাতি হয়, সদৃশকোণী ত্রিভুজের
সদৃশ কোণী ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 12 সেমি এবং 16 সেমি। 12 সেমি এবং 16 সেমি, তাই তো? সদৃশ কোণী ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 12 সেমি এবং 16 সেমি। আচ্ছা, সদৃশ কোণী ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয়। সদৃশ কোণী ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হয়। অতএব বাহু দুটির অনুপাত পরিসীমার অনুপাতের সঙ্গে সমান হবে। অতএব অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত is equal to 12:16 is equal to 3:4, 4 দিয়ে ভাগ করলে 3:4 এইটাই আসছে, 3:4। হ্যাঁ, নেক্সট দেখো 7 হলো, এবার 8 অঙ্ক। এত ডিগ্রি কোণটির সম্পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে কত হবে? তাহলে ষষ্ঠিক কোণ কত হবে সেটা নির্ণয় করতে হবে বলছে। তাহলে প্রদত্ত কোণ 85 ডিগ্রি। প্রদত্ত কোণ এখানে হয়ে যাচ্ছে, প্রদত্ত কোণ কত আছে? প্রদত্ত কোণ হয়ে যাচ্ছে এখানে 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড। প্রদত্ত কোণ 85 ডিগ্রি 32 মিনিট 36 সেকেন্ড। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের সম্পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তারা পরস্পর সম্পূরক কোণ বলা হয়। অতএব অপর কোণ কত হবে? এই যে 180 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি, এই যে অপর কোণ নয়, 180 ডিগ্রি সমান আগে লিখি এটা। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটা লিখতে পারি। 60 সেকেন্ড সমান 1 মিনিট, এটা 1 যোগ করলে এটা 60 মিনিট হয়ে যাচ্ছে, আবার যোগ হয়ে 79, তাহলে 1 যোগ হলে 180 হয়ে যাচ্ছে। অতএব 179 এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড মাইনাস 85 ডিগ্রি 32 মিনিট 34 সেকেন্ড, বিয়োগ ফলটা কত হচ্ছে? 4 2 6 4, তাই তো? 3 এর 4, 4 কত 6, 2 এ 6 আসছে, 2 এ 6 আসছে। এবার 24 হয়ে যাচ্ছে। এবার 2 কত? 7 এ 9। আচ্ছা, এটা সেকেন্ড। 7 এ 9, 3 কে 5, 2 এ 5, 27 মিনিট হয়ে যাচ্ছে। এবার ডিগ্রিতে যদি চলে যাই, 5 × 4 = 9, 7 8 × 17 9 17, তাহলে হয়ে যাচ্ছে 94 ডিগ্রি 27 মিনিট 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড। অতএব অপর কোণটির মান, তাহলে এত ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান, অতএব এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড কোণের সম্পূরক কোণের মান 94 ডিগ্রি 27 মিনিট 24 সেকেন্ড, এইটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা করলাম এটা হচ্ছে 4 দাগের 8-এরটা। এটা 4 দাগের 1 2 3 4 দাগের 8-এর, 4 দাগের 8-এর এটা। এবার 4 দাগের 9, 4 দাগের 8 হয়ে গেল, 4 দাগের 9 হয়েছে। এটা আটের হয়ে গেছে, 4 দাগের 9। 9-এরটা বলছে যে tan 6 থিটা tan 4 থিটা is equal to 1, tan 6 থিটা ইন্টু tan 4 থিটা is equal to 1। তাহলে এখান থেকে কি চেয়েছে? sin 5 থিটার মান। sin 5 থিটার মান চাইলে
প্রথমে আমাদের থিটার মানটা বের করতে হবে, তাহলে tan 6 theta is equal to 1 by tan 4 theta, বা এটা 6 theta, tan 6 theta is equal to এটা tan মানে এটা cot 4 theta হয়ে যাচ্ছে, বা tan 6 theta is equal to cot মানে tan 90 ডিগ্রি মাইনাস 4 theta, বা tan তুলে দিলে 6 theta is equal to 90 ডিগ্রি মাইনাস 4 theta, বা 6 theta প্লাস 4 theta is equal to 90 ডিগ্রি, বা tan theta is equal to 90 ডিগ্রি। অতএব theta is equal to 90 ডিগ্রি বাই 10, অতএব theta is equal to 9 ডিগ্রি। অতএব কিসের মান চেয়েছে? sin 5 theta is equal to sin 5 into 9 ডিগ্রি is equal to sin 45 ডিগ্রি is equal to 1 by root 2। অতএব sin 5 theta এর মান 1 by root 2, sin 5 theta এর মান চলে আসছে 1 by root 2, ঠিক আছে? sin 5 theta এর মান এলো 1 by root 2। আচ্ছা, নেক্সট আমরা 10 এরটায় যাব। এটা একদমই সহজ অঙ্ক ছিল। tan 4 theta কে ওদিকে নিয়ে গেছি, 1 by হয়েছে, 1 by tan মানে cot, cotটাকে আবার 90 minus 4 theta করেছি, tan তুলে দিয়ে এবার থিটার মানটা পেয়ে গেছি। থিটার মান পেয়ে গেলেই sin 5 theta মান বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, 10 এর অঙ্ক। 10 এর কি বলেছে? যে ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি, ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি। ঘনকের মোট কটি ধার থাকে? ওপরে 4টি ধার, নিচে 4টি ধার, আর 4 ধারে 4টি ধার। এই যে ঘনক, এইটা একটা ঘনক তো, 1 2 1 2 কটা? 1 2 3 4, এই 4টে, এই যে 1 2 3 4, 1 2 3 4, 4টে 4টে 8টা, আর এইটা 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 এইটা। ঘনকের মোট ধার 12টি। ঘনকের মোট 12টি ধার থাকে, 12টি ধার থাকে, মানে বাহু যেটা বলে, ঠিক আছে? ঘনকের মোট 12টি ধার থাকে, মানে 12টি বাহু। আচ্ছা, তাহলে ঘনকের একটি বাহু ইজ ইকুয়াল টু কত? ভাগ করলেই পাবো। অতএব ঘনকের একটি বাহু সমান কত হবে? একটি বাহু ইজ ইকুয়াল টু, এই যে 60 কে 12 দিয়ে ভাগ করলেই হবে, এত সেমি ইজ ইকুয়াল টু 5 সেমি হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় ঘনফল ইজ ইকুয়াল টু, নির্ণয় ঘনফল বাহু কিউব, তাই তো? এত কিউব এত ঘন সেমি। ঘনকের ঘন দিয়ে হয়, মানে সেমি থাকলে ঘন সেমি, মিটার থাকলে ঘন মিটার। 3টে 5-এর গুণফল 125 ঘন সেমি। তাহলে নির্ণয় ঘনফল 125 ঘন সেমি আসছে। এবার একটা গোলকের অঙ্ক আছে 11টা দেখো। এটা একদমই সহজ অঙ্ক ছিল। কি বলেছে 11টা? বলা আছে যে একটি গোলকের আয়তন বলা আছে, গোলকের ব্যাস নির্ণয় করতে বলেছে। আমরা এইটা একটা গোলক, এই যে গোলক, এর আয়তনটা বলে দিয়েছে। হ্যাঁ, ধরি গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। ব্যাসার্ধ 8 সেমি ধরে নিচ্ছে, তাই তো? এটা সেমি এককে আছে। অতএব গোলকের আয়তন পেয়ে গেলাম। তখন এইটা একটা গোলক ধরে নিয়ে আর আয়তন পেয়ে গেলাম 4/3 পাই আর কিউব ঘন সেমি, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। এবার এই গোলকটাই আয়তনও বলে দিয়েছে। গোলকের আয়তন সমান, প্রদত্ত গোলকের আয়তন সমান, প্রদত্ত গোলকের আয়তন সমান কি বলা আছে? 1437 গুণ 1/3, 1437 গুণ 1/3 এত ঘন সেমি ইজ ইকুয়াল টু 3। 3 7 21 1, হ্যাঁ থাকে 2, 3 থেকে 9 আর 2 11 1, হ্যাঁ থেকে 1, 3 4 12 13, 3, হ্যাঁ থেকে 1, 3 3 4 প্লাস 1 এত ঘন সেমি।
সমান এটা 3 4312 ঘনসেমি। তাহলে এইটা যেটা দেয়া আছে ঘনসেমি, এইটা দেয়া আছে, আবার এইটা বেরোলো আমাদের। তাহলে এটা একই ঘনকের, শর্তানুসারে দুটো সমান হবে। অতএব শর্তানুসারে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4312/3, এইটা, বা 4/3 ইন্টু পাই এর মান 22/7, হ্যাঁ, আর কিউব ইকুয়াল টু 4312/3। তাহলে এবার যদি আমরা বা আর সমান বের করি, বা আর কিউব ইকুয়াল টু 4312/3 ইন্টু 4/3 মানে 3/4, 22/7 মানে 7/22, এইটা কেটে গেল। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 3 11 33, 10 110, 9 11 99, 2 11 দুগুণে 22। আচ্ছা, 4 দিয়ে কাটলে 4 9 36, 3 32 যাচ্ছে। 4 দিয়ে কাটলে 4 9 36, 4 9 36, 3 32, 4 8 32, 2 দিয়ে কাটলে 49। তাহলে বা আর কিউব ইকুয়াল টু 49 মানে 7 স্কোয়ার, 49 মানে দুটো 7 এর গুণফল, আর একটা 7 এখানে আছে, তাহলে আর সেটা 7 কিউব হয়ে গেল। তাহলে আর ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে। আর ইকুয়াল টু 7 কি চেয়েছে এখানে, যে গোলকের ব্যাস। তাহলে আর ইকুয়াল টু 7 হলে অতএব 2r ইকুয়াল টু কত, 2 × 7 সমান 14। তাহলে অ্যান্সার লিখবে গোলকের ব্যাস 14 সেমি। অতএব স্টেটমেন্টটা লিখবে গোলকের ব্যাস, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট কিন্তু অবশ্যই লিখতে হবে, যে গোলকের ব্যাস 14 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 12 অঙ্কটা, লাস্ট অঙ্ক আজকের ক্লাসের 12টা। এটা বলা আছে যে 24টি সংখ্যার গড় 9, প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করে যে নতুন সংখ্যা পাওয়া যায় তার গড় কত। তাহলে 24টি সংখ্যার গড়, 24টি সংখ্যার গড়, 24টি সংখ্যার গড় যদি 9 হয়, সেই সংখ্যাগুলো ছোট বড় হতে পারে, কিন্তু তাদের সমষ্টিটা কত হবে। এই যেখানে 24টি সংখ্যা, এটা 24 সংখ্যা মানে 24 দিয়ে ভাগ করা হলো, সমষ্টিকে 24 দিয়ে ভাগ করলে এটা 9 হয়। তাহলে এই যে সংখ্যার সমষ্টি কত হবে, ইকুয়াল টু 24 × 9, তাই তো। অতএব সংখ্যাগুলির সমষ্টি, অতএব সংখ্যাগুলির সমষ্টি ইকুয়াল টু 24 × 9। 4 9 36 6 হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21, 4 9 36 6 হাতে 3, 9 দুগুণে 18 আর 3 21। এবার কি হয়েছে, এবার বলা আছে যে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 যোগ করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় তাদের গড়। এবার প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 24টা সংখ্যা, তো প্রত্যেক সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলে, প্রত্যেক সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলে মোট কত যোগ করা হচ্ছে, মোট যোগ করা হচ্ছে, মোট যোগ করা হবে 24 × 2, 24টা সংখ্যা প্রত্যেকের সঙ্গে 2 যোগ হচ্ছে, 24 × 2 সমান 48। তাহলে এখন যে সংখ্যাটি পাওয়া গেল, অতএব যোগ করার পর প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত সংখ্যা, যোগের পর প্রাপ্ত সংখ্যা ইকুয়াল টু এই যে 216 প্লাস 48, 8 আর 6 14, 4 হাতে 1, 8 আর 6 14, 4 হাতে 1, 4 আর 5 আর 6 2, 264। যোগ করার পর প্রাপ্ত সংখ্যা 264, তাই তো। তাহলে যোগ করে যে নতুন সংখ্যা পাওয়া যায় তাদের গড়। এবার বর্তমানে প্রাপ্ত গড়, অতএব বর্তমানে প্রাপ্ত গড় সমান 264 বাই কটা সংখ্যা, 24টা সংখ্যা, ইকুয়াল টু 24 আগে 24, এটা 11 হচ্ছে, 24 আগে 24, 2 24, আবার 24 আগে 24। তাহলে যে নতুন সংখ্যাগুলি পাওয়া যাবে, অতএব নতুন সংখ্যাগুলির গড় সেগমেন্ট লিখবে, অতএব নতুন সংখ্যাগুলির গড় 11। ঠিক আছে, নতুন সংখ্যাগুলির গড় 11। দেখো কমপ্লিট হলো। মডেল কোশ্চেন পেপার 10 শুরু হলো, এবং মডেল কোশ্চেন পেপার 10 আমরা 10 এর প্রথম ক্লাসে 1 এর দাগের
2 এর দাগে, 3 এর দাগের এবং 4 এর দাগের, 4টে দাগের কোশ্চেন সম্পূর্ণ সলভ করা হলো। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 5 নাম্বার থেকে এই মডেল কোশ্চেন পেপার 10 এর 5 এর দাগ থেকে শুরু করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।